নতুন বাংলাদেশের 1 বছরেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়নি দেশের ক্রীড়াঙ্গন। নেতৃত্বের বদল হলেও অভিজ্ঞতা আর দক্ষতার বিচারে মূল্যায়ন হয়নি যোগ্যদের, বলছেন বিশ্লেষক। খুব বেশি ভিজিবল বাস্তবায়ন হয়েছে এটা আমি বলবো না, কারণ এখনও কিন্তু জেলা পর্যায়ে খেলা হচ্ছে কি হচ্ছে না এগুলো খবর আমরা ওইভাবে পাই না। কিন্তু এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজের জন্য 25 সদস্যের প্রাথমিক দল ঘোষণা বিসিবির। ফিরেছেন সৌম্য, রাখা হয়েছে শান্ত, নাহিদ, খালেদকে। ডাচদের বিপক্ষে সিরিজ শুরু 30 আগস্ট। ছুটির মধ্যেও ব্যক্তিগত অনুশীলনে ব্যস্ত নাহিদ রানা। ব্যাট প্যাচ কাটাতে শরণাপন্ন শৈশবের কোচের স্কিলের সঙ্গে মানসিকভাবেও পরিণত হয়েছেন টাইগার পেসার, বললেন কোচ। এবং ফুটবল দলের হেড কোচকে নিয়ে আবারও সমালোচনা। সিঙ্গাপুর ম্যাচে কেন খেলানো হয়নি জামালকে, উত্তর চান সাইদ হাসান কানন। কোচিং প্যানেলকে পরামর্শ দিতে উপকমিটি গঠন বাফুফের। আবারও ব্যস্ততা শুরু হতে যাচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের। পাকিস্তান সিরিজের পর প্রায় 2 সপ্তাহের বিশ্রাম শেষে বুধবার থেকে শুরু হবে ফিটনেস ক্যাম্প। নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপের জন্য প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে 25 ক্রিকেটার, যেখানে নেই বড় কোনো চমক। সবশেষ 2 টি-20 সিরিজে খেলা সবাই আছেন প্রাথমিক দলে। ইনজুরিতে বেশ কমাস জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকার প্রত্যাশিতভাবেই ফিরেছেন। দলে আছেন সাবেক টি-20 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত পারফর্ম করা খালেদ আহমেদের সঙ্গে লিটন দাসের দলে জায়গা পেয়েছেন আরেক পেসার নাহিদ রানাও। টপ এন্ড টি-20 খেলতে বৃহস্পতিবার দেশ ছাড়ার কথা এ দলের। অধিনায়ক নুরুল হাসান সোহান সহ সেই স্কোয়াডের 5 ক্রিকেটারও আছেন প্রাথমিক স্কোয়াডে, যদিও দেশে তাদের অনুশীলন করার খুব একটা সুযোগ নেই। তবে অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে ভালো করলে সুযোগ থাকবে এশিয়া কাপে জায়গা করে নেয়ার। বাকি ক্রিকেটারদের নিয়ে বুধবার জাতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে মিরপুরে শুরু হবে ফিটনেস ক্যাম্প। 15 আগস্ট থেকে শুরু হবে স্কিল ট্রেনিং। এরপর 20 আগস্ট দলের সদস্যরা চলে যাবেন নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 সিরিজের ভেন্যু সিলেটে। সেখানেই হবে সিরিজের বাকি প্রস্তুতি। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে যার সূচিও। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে 26 আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস। মাঠে নামার আগে 3 দিন অনুশীলন করার সুযোগ পাবে ডাচরা। 30 আগস্ট শুরু 3 ম্যাচ টি-20 সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরের 2 ম্যাচ হবে 1 ও 3 সেপ্টেম্বর। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বাংলাদেশের মাঠে যদি একসঙ্গে হাজির হন ঢালিউড কিং শাকিব খান আর বলিউড বাদশা শাহরুখ খান, বিপিএল মানেই যেন এখন আর শুধু ক্রিকেট নয়, বরং বিনোদন, চমক আর সেলিব্রিটিদের জমজমাট মিলন মেলা। গুঞ্জন সত্যি হলে এই বছরের বিপিএল হয়ে উঠতে যাচ্ছে স্মরণকালের সবচেয়ে আলোচিত আর চমকপ্রদ আসর। পুরনো বিতর্ককে পেছনে ফেলে এবার সম্ভবত এক নতুন ইতিহাস অপেক্ষা করছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর হলেও এর আয়োজন নিয়ে বরাবরই থেকে গেছে নানা অভিযোগ। ফিক্সিং, স্বজনপ্রীতি, পেমেন্ট ইস্যু থেকে শুরু করে ছিল টেন্ডারে অনিয়ম ও ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিতর্ক। এবার বিসিবি চাইছে একদম নতুন পথে হাঁটতে, তাই তারা সিদ্ধান্ত নিয়েছে পুরো বিপিএল আয়োজনের দায়িত্ব তুলে দেওয়া হবে একটি অভিজ্ঞ স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির হাতে। এই ঘোষণা সামনে আসার পর 5টি প্রতিষ্ঠান ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে, যার মধ্যে 4টি বিদেশি এবং 1টি বাংলাদেশি। সবচেয়ে এগিয়ে আছে মাইন্ড ট্রি লিমিটেড ও আইপিজি গ্রুপ, কারণ তাদের অভিজ্ঞতা রয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগ, মালয়েশিয়া টি-20 ও জিম্বাবুয়ে লিগ পরিচালনায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান আইএমজি ও ভারতের রিয়েল ইম্প্যাক্টও প্রতিযোগিতায় আছে। সবচেয়ে চমকপ্রদ গুঞ্জন হচ্ছে এবার বিপিএলে আসতে পারেন বলিউড কিং শাহরুখ খান। তিনি নিজে না এলেও তার মালিকানাধীন আইপিএল এর বিখ্যাত দল কলকাতা নাইট রাইডার্সকে আমন্ত্রণ জানানো হয়েছে অংশগ্রহণের জন্য। বিপিএলে শাকিব খানের মতন সুপারস্টার যখন দল নিয়ে মাঠে ছিলেন, তখন যদি শাহরুখ খানও যুক্ত হন, তাহলে ক্রিকেট ও বিনোদনের মেলবন্ধনে তৈরি হবে এক অন্যরকম আয়োজন। এছাড়া এবার বিপিএলে যুক্ত হতে পারে নতুন 2টি দল। নোয়াখালী অঞ্চল থেকে নোয়াখালী রয়্যালস নামে একটি লন্ডন ভিত্তিক কোম্পানি ইতোমধ্যে আবেদন করেছে। বাংলা টাইগার নামে জনপ্রিয় আরেকটি দল চট্টগ্রামকে প্রতিনিধিত্ব করতে চায়। ভেন্যুতেও আসতে পারে বড় পরিবর্তন। ঢাকা, সিলেট, চট্টগ্রামের বাইরে এবার অন্তর্ভুক্ত হতে পারে বরিশাল, রাজশাহী, খুলনা এবং বগুড়া। এতে বিপিএল আরও বিস্তৃতভাবে দেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়বে। বিপিএল এর দ্বাদশ আসর মাঠে গড়াতে পারে আগামী ডিসেম্বর মাসে। এর আগে 30 ও 31 জুলাই প্রতিষ্ঠানগুলোর প্রেজেন্টেশন হবে। সেখান থেকে নির্ধারিত হবে কে পাবে আয়োজকের দায়িত্ব। তবে দেশের কোটি ক্রিকেট প্রেমীর চোখ থাকবে একটা চাওয়াই, এইবার যেন আর না থাকে বিতর্ক বা ম্যানেজমেন্ট গোলমাল।
সময় মতো ক্রিকেটারদের পাওনা, মানসম্মত আয়োজন আর আন্তর্জাতিক মানের প্রচার, এই সব মিলিয়ে গড়ে উঠুক এক জমজমাট বিতর্কমুক্ত বিপিএল। কালপ্রিটগুলোকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। বিসিবি একদম নো ননসেন্স পলিসিতে যেতে হবে। আমি নিজেও জানি না যে নেক্সট ইয়ার আবার কি নিয়ম আসবে, কোন রিটেনশন আসবে, আমি কোন টিমে খেলবো জানি না। হ্যাট্রিক শিরোপা জিতে বুনো উল্লাস করার অপেক্ষায় বরিশালের মনুরা, অথচ ওদের নেতা তামিমের চোখে মুখে দুশ্চিন্তা। তবে কি নতুন বিপিএলে ফরচুন বরিশালের জার্সিতে দেখা যাবে না ক্যাপ্টেন জিনিয়াসকে? বিপিএল রেখে চলুন ঘুরে আসি আইপিএলে। রাঁচির MS ধোনি চেন্নাইবাসীর কাছে প্রিয় থালা। তামিল ভাষায় থালা অর্থ নেতা। মাঠে হলুদ জার্সিতে MSDকে দেখতে পাগলের মতো ছুটে আসে ওরা। দক্ষিণ ভারতের আরেক ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বলতেই দিল্লির বিরাট কোহলিকে নিয়ে রব উঠে, কারণ দীর্ঘদিন ধরেই ওরা একই দলে খেলে যাচ্ছে, বড় ব্র্যান্ডে রূপ নিয়েছে। তামিমের মতে এই জায়গাতেই পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সবচেয়ে সাকসেসফুল টুর্নামেন্টগুলো কারা? IPL, CPL, PSL, বিগ ব্যাশ হইতে পারে। এগুলোতে একটা খুব কমন টার্ম আছে। আপনার টিম, নতুন টিম আসুক বা পুরান টিম আসুক, যাই আসুক, রিটেনশন থাকে 6টা থেকে 8টা। রিটেনশন 6টা থেকে 8টা কী কারণে থাকে? বিকজ ফর এক্সাম্পল ফরচুন বরিশালে এখন সবাই জানে যে কারা কারা লাস্ট 2 বছর ধরে খেলছে। ওদেরকে দেখে কিন্তু মানুষজন আসে, ওদেরকে দেখে কিন্তু টিমটাকে সাপোর্ট করে। দিস ইজ হাউ ইউ বিল্ড দ্য ব্র্যান্ড। ফরচুন বরিশাল ব্র্যান্ডও এটার থেকে বিল্ড হয়, বিপিএলও এটার থেকে বিল্ড হয়। আপনি যদি প্রতিটা বছর 2টা রিটেনশন, একটাও রিটেনশন না, 3টা রিটেনশন করেন, তখন কিন্তু ফ্যান্সরাও কনফিউজড হয়ে যায়। আমরা কী কারণে এখন পর্যন্ত অ্যাপার্ট ফ্রম ফরচুন বরিশাল কেন ঢাকার সাপোর্টার দেখি না, কেন চিটাগংয়ের ডাইহার্ট সাপোর্টার্স দেখি না? যারা সাকসেসফুল মডেল চালাচ্ছে ওরা তো বুঝে শুনেই কাজটা করতেছে। তো এই জিনিসটা আমরা কেন করি না? আমার কাছে মনে হয় 6টা, 8টা, 10টা রিটেনশন দেওয়া উচিত মিনিমাম। তাহলে হবে কি, সবাই জানে যে ওকে, আমি মাহমুদুল্লাহ রিয়াদের ফ্যান, আমি মুশফিকুর রহিমের ফ্যান, আমার টিম হলো এটা, আমি এই টিমকে সাপোর্ট করব। আমি তানজিদ তামিমের ফ্যান, লিটন দাসের ফ্যান, আমার টিম এটা, আমি এই টিমে সাপোর্ট করব। আমি যখন একটা স্পন্সরের সাথে কথা বলতে যাই ফরচুন বরিশালের জন্য, আমি 1 বছরের বেশি কথাই বলতে পারি না, কারণ আমি নিজেও জানি না যে নেক্সট ইয়ার আবার কি নিয়ম আসবে, কোন রিটেনশন আসবে, আমি কোন টিমে খেলবো জানি না। অনেকেই বলে বিপিএলে খেলার চেয়ে ধুলা বেশি। গেল কয়েক আসরেই অনেকগুলো সন্দেহজনক ঘটনাও ঘটেছে। শুধু ক্রিকেটার নয়, ফ্র্যাঞ্চাইজি ওনার ও ম্যানেজমেন্টের সদস্যদের নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়টা তামিমকে কতটা পোড়ায়? বিসিবি একদম নো ননসেন্স পলিসিতে যেতে হবে, যে যদি কারোর কাছে যেটা মনে হয় স্ট্রিক্ট অ্যাকশন নিতে হবে। বিকজ আপনি যদি এই জিনিসগুলোকে এখনই লেট গো করা শুরু করেন, এটা একটা পর্যায়ে এমন পর্যায়ে চলে যাবে, তখন আর এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। কালপ্রিটগুলোকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। ওয়াই নট? আপনি যদি শাস্তিই না দেন তাহলে লাভ কি? বিপিএলে ঢাকা, চট্টগ্রাম সহ একাধিক ফ্র্যাঞ্চাইজির মালিকানায় কোন বছরে কারা যে থাকে বোঝা বড় দায়। অপেশাদারিত্ব দেখা যায়। একটা ফ্র্যাঞ্চাইজ ওনার, তার ইয়ারলি টার্ন ওভার 10 কোটি টাকা, কিন্তু বিপিএলে তার খরচ হচ্ছে 12 কোটি টাকা। এটা তো ম্যাচ করে না ভাই। ওই অ্যাপ্লাই করা বা ওদেরকে আপনার কাছে আসার ওয়েট করেন না, আপনারা যান বড় বড় কোম্পানির কাছে। লেটস সে মেঘনা গ্রুপ, লেটস সে সিটি, লেটস সে আবুল খায়ের গ্রুপ। ওনারা যখন ফ্র্যাঞ্চাইজ ওন করা শুরু করবেন, আমরা সবাই জানবো যে ওনাদের জন্য এই অ্যামাউন্টটা খরচ করা খুব বেশি বড় ব্যাপার না। যখনই একজন আননোন আসেন, তখন আমাদের মনে একটা কোয়েশ্চেন এসে যায় যে আসলে কে কি এ না। সো মাই অ্যাডভাইস উইল বি, রাদার দেন দে কামিং টু ইউ, ইউ গো টু দেম। ওদেরকে অ্যাপ্রোচ করেন, বুঝেন, বিকজ বাংলাদেশ ক্রিকেট ইজ প্রবলি ওয়ান অফ দ্য বিগেস্ট ব্র্যান্ড ইন বাংলাদেশ। 5 ম্যাচের টেস্ট সিরিজে বোলিং, ব্যাটিং আর ফিল্ডিং ছাড়াও বেশ কিছু দিক থেকে রেকর্ড হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই রেকর্ডের সংখ্যাটাই বা কত হতে পারে? 5, 10 অথবা 15? কিন্তু অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজে হলো 21টি রেকর্ড। সদ্য সমাপ্ত সিরিজের শেষ ম্যাচে 6 রানে জিতেছে ভারত, যা রানের দিক থেকে সর্বনিম্ন জয়। এই প্রথম কোনো দেশ 300 রানের বেশি করেও হারল 10 রানেরও কম ব্যবধানে। সিরিজের 5টি টেস্টের ফলই এসেছে পঞ্চম দিনে, যা কিনা দেখা গেল 2000 সালের পর চতুর্থবারের মতো। জয়ের লক্ষ্য থেকে 50 রানের কম দূরত্বে থাকা অবস্থায় 6 উইকেট হারিয়ে রেকর্ড গড়ে ইংল্যান্ড। এছাড়া ওভাল টেস্টেই এলবিডব্লিউ আউট হয়েছে 12টি। ম্যাচ হারলেও এই সিরিজটা বেশ সুখকর ছিল জো রুটের জন্য।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে করেছেন ৬,০০০ রান। তিনিই প্রথম ক্রিকেটার যিনি ভারতের বিপক্ষে তৃতীয়বারের মতো ৫০০ বা এর বেশি রান করেছেন। সব ধরনের ক্রিকেট মিলিয়ে ভারতের বিপক্ষে রুটের সেঞ্চুরি এখন ১৬টি। একই সাথে প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে কোনো দেশের বিপক্ষে করেছেন ১৩টি সেঞ্চুরি, আর বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে করেছেন ২৪টি সেঞ্চুরি। হোম ভেন্যুতে বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে কোনো দলের বিপক্ষে ২,০০০ রান করার কৃতিত্ব অর্জন করেন তিনি। সেই সাথে ৮৪ টেস্টে ৭,৩২৯ রান করে ছাপিয়ে গেছেন ৭,১২৬ রান করা সচিন টেন্ডুলকারকে। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে করা সর্বোচ্চ রানের মালিক এখন শুভমান গিল। তিনি হাঁকিয়েছেন ৭৫৪ রান। সেই সাথে ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করার তালিকায় উঠে এলেন শীর্ষে। ৫ টেস্ট সিরিজের ৬টা ইনিংসেই ৫০ রান করেছেন রবীন্দ্র জাদেজা। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে এর আগে এমন নজির করতে পারেননি আর কেউই। এই প্রথম কোনো টেস্ট সিরিজে ৫০০ বা তার বেশি রান করেছেন ভারতের ৩ জন ব্যাটসম্যান। ইংলিশদের বিপক্ষে ভারতের মোট রান ৩,৮০৯। ৫ ম্যাচের সিরিজে এর আগে এত রান করতে পারেনি আর কোনো দল। আবার ভারতের বিপক্ষে ওপেনিং জুটিতে ৫০ বা তার বেশি রান করেছেন বেন ডাকেট ও জ্যাক ক্রলি। সদ্য সমাপ্ত সিরিজ শেষে এই সংখ্যাটা পৌঁছেছে ৯-এর ঘরে। বিশ্বের দ্বিতীয় ওপেনিং জুটি হিসেবে ভারতের বিপক্ষে ১,০০০ রান করেছেন তারা। নৈশ প্রহরী হিসেবে ব্যাট করতে নেমে ৬৬ রান করে ভারতের টেস্ট ইতিহাসে তৃতীয় নৈশ প্রহরী বনে যান এই ডানহাতি ব্যাটার। এদিকে এশিয়ার প্রথম বোলার হিসেবে ইংল্যান্ডের মাটিতে ৪ জন ব্যাটারকে ৭ বার আউট করে রেকর্ড গড়লেন মোহাম্মদ সিরাজ।